হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা। সরকারের বদলের সঙ্গে সঙ্গে হত্যাকারীদের বিচার নিয়ে প্রশাসনের চার নেতার সন্তানদের ক্ষোভ। দীপন হত্যার প্রতিবাদে সারা দেশে চলছে গণজাগরণ মঞ্চের আধা বেলার ঢিলে ঢালা হরতাল। শাহবাগে নেতাকর্মীদের রাস্তায় অবস্থান। তেজগাঁও শিল্প এলাকায় গণহারে গড়ে উঠছে বাণিজ্যিক ভবন। নেতিবাচক হিসেবে দেখছেন শিল্প উদ্যোক্তারা। ভিন্ন কথা বলছেন মন্ত্রী। খুলনার ৫ জেলায় পাইপলাইনে গ্যাস সঞ্চালন ও বিতরণ প্রকল্পের কাজ চলছে ধীরগতিতে। শিল্পায়নে বাধা বলছেন ব্যবসায়ীরা। এবং শ্রেণীকক্ষের অভাব সহ নানা সংকটে রাঙামাটির সরকারি মহিলা কলেজের ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দ্রুত নতুন শিক্ষক নিয়োগের আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। শোকাবহ জেল হত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী ও পরে দলীয় প্রধান হিসেবে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেল হত্যাকাণ্ডের শিকার শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং ক্যাপ্টেন এম মনসুরের ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও সেখানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। পরে দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। জেল হত্যা দিবসে জাতীয় নেতাদের কবরে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। সকালে রাজধানীর বনানী কবরস্থানে সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদের কবরে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে দলের নেতারা শ্রদ্ধা জানান। এ সময় আওয়ামী লীগের সহযোগী বিভিন্ন সংগঠনও শ্রদ্ধা জানায়। পরে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ৭১-এর পরাজিত শক্তি জাতীয় চার নেতাকে হত্যা করেছে। এ সময় তিনি দেশের সাম্প্রতিক সময়ের আলোচিত হত্যাকাণ্ডে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জড়িত বলে অভিযোগ করেন। খালেদা জিয়া নিজেই তার ইঙ্গিতেই, তার চক্রান্তেই, সে লন্ডনে বসে চক্রান্ত করে তার পরিণতি হচ্ছে এই পুলিশ হত্যা, বিদেশি হত্যা এবং সাম্প্রতিককালের লেখক এদেরকে হত্যা করা হচ্ছে এবং তিনি হচ্ছে এর জন্য মূলত দায়ী। ১৯৭৫ সালের এই দিনে সূর্যোদয়ের আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং AHM কামারুজ্জামানকে। বঙ্গবন্ধুর ঘাতকদের সঙ্গে আপোষ না করে মৃত্যুকে বরণ করেছিলেন বলেই জাতির মুক্তি সংগ্রামের এই চার নেতা এখনো বাঙালি মানুষের স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছেন। আদর্শের প্রতি অবিচল এই নেতাদের হার না মানার শক্তি আজও তাদের পরিজনদের শোকাকুল না করে গর্বিত। জেল হত্যা দিবস নিয়ে তাহসিনা জেসির বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়া এই মানুষগুলোর রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ছিল একটি সুন্দর পারিবারিক জীবন। তবে পরিবার এই নেতাদের কাছে কখনোই মুখ্য হয়ে ওঠেনি। দেশের মানুষ ও দেশের স্বাধীনতা, রাজনীতি আর রাজপথ যেন এক হয়ে মিশে গিয়েছিল তাদের রক্তে। ১৯৭৫-এর ৩রা নভেম্বর ঘাতকদের বুলেট জাতীয় চার নেতাকে স্তব্ধ করে দেবার পাশাপাশি কালো আধারে ছেয়ে দিয়েছিল তাদের পরিবারের সদস্যদের জীবনকেও। যখন আমরা শুনলাম জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, আমার পিতাকে হত্যা করা হয়েছে, তখন তো মানসিকভাবে বলতে পারবো না সে পরিস্থিতির কথা, কিভাবে আমরা ভেঙে পড়েছিলাম বা কিভাবে বেদনাত হয়েছিলাম। সন্তানদের ক্ষোভ, দেশের সরকার বদলের সাথে সাথে জাতীয় চার নেতার হত্যাকারীদের বিচার নিয়ে হয়েছে নানা প্রহসন। হত্যাকাণ্ডের ফলে যারা সুবিধাভোগী তারাই সবসময় একটা প্রচেষ্টা হয়েছে যে এই বিচার কাজ থেকে দূরে থাকার। বিচার কার্যটি কিন্তু এখনো সমাপ্ত হয়নি। এর চূড়ান্ত নিষ্পত্তি করে দোষীদেরকে ধরে নিয়ে এসে বিচারের রায় কার্যকর করা, এটি আমাদের দাবি। যখন যারা বাধাগ্রস্ত করেছে কিংবা অপচেষ্টা করেছে আমরা ক্ষুব্ধ হয়েছি। তাদের মতে এই চার নেতা বেঁচে থাকলে তাদের প্রজ্ঞা আর বিচক্ষণতায় বাংলাদেশ এগিয়ে যেত অনেক দূর। পারিবারিকভাবে এটা বিরাট একটা আমাদের শক্তি যে আমার পিতারা কোনোভাবেই এই অপশক্তির সাথে আপনার আপোষও করেন নাই,
তারা আপোষ করার চেষ্টাও করেন নাই। শোকের দিন হিসেবে না মনে করে কিভাবে করে এই দিনটাকে আরো অর্থবহ করতে পারি সেই দিকটাতে আমার মনে হয় আমাদেরকে আরো বেশি মনে রাখতে হবে। ব্যথা বেদনার মধ্যেও একটা শক্তি সবসময় কাজ করে, এখনো কাজ করে। আমার পিতা মনসুর আলী সাহেব জীবন দিয়েছেন, কিন্তু তার বঙ্গবন্ধুর জন্য বা জনগণের জন্য জনগণের সাথে বেইমানি করেন না। ঐতিহাসিক জেল হত্যার পেছনের রাজনৈতিক কারণগুলো বিশ্লেষণ করে তা শ্বেতপত্র আকারে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা উচিত বলে মনে করেন জাতীয় চার নেতার এই উত্তরসূরিরা। এটা এখন আমাদের জন্য স্বস্তি। তাহসিনা জেসি, সময় সংবাদ, ঢাকা। লেখক প্রকাশক হত্যা ও তাদের প্রতি হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে ঢিলেঢালাভাবে চলছে গণজাগরণ মঞ্চের ডাকা আধাবেলা হরতাল। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে যান চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক, তবে গণপরিবহনের তুলনায় রাজপথে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল তুলনামূলক কম। এছাড়া গাবতলী, সায়দাবাদ, যাত্রাবাড়ি, মহাখালী থেকে যথাসময়ে ছেড়ে গেছে দূরপাল্লার যানবাহন। সকাল থেকেই শাহবাগে অবস্থান করছে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় হত্যা ও হামলার দ্রুত বিচার দাবি করেন তারা। এদিকে হরতালের সমর্থনে রাজধানীর শান্তিনগরে মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। হরতালের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন আমাদের রিপোর্টার তানিম মেহেদি। পুরানা পল্টনের মাহমুদ রাকিব এবং চট্টগ্রামে চেরাগীর মোড়ে আছেন রিপোর্টার কমল দে। হরতালের সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই চলে যাচ্ছি তানিম মেহেদির কাছে। তানিম, পরেই রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন এবং সেই মিছিলটি মূলত শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে হোটেল সোনারগাঁও, হোটেল শেরাটন যেটি রয়েছে, হোটেল শেরাটনের সামনে পর্যন্ত প্রদক্ষিণ করে এবং এরপরে হোটেল শেরাটন প্রদক্ষিণ করে এসে সেই মিছিলটি শাহবাগের মোড়ে এসে আবার শিশু পার্কের সামনে প্রদক্ষিণ করে এসে শাহবাগের মোড়ে এসে সেই মিছিলটি শেষ হয় এবং সকালের দিকে সেই মিছিলটির মাধ্যমে মূলত আজকের যে গণজাগরণ মঞ্চের আহ্বানে ডাকা যে আধাবেলা হরতাল, অর্থাৎ বেলা 12টা পর্যন্ত যে হরতাল চলবে সেই হরতালের সূচনা হয়। এরপরেই গণজাগরণ মঞ্চের উদ্যোগে শাহবাগের মোড়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয় এবং যেটি এখনো চলছে, যেই সমাবেশে মূলত যারা আজকের এই হরতালে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে যোগ দিয়েছেন। শাতিলা, যেহেতু এখানে সমাবেশ চলছে সে কারণে এর পাশে যারা হরতালের সমর্থনে যে সকল যারা এখানে এসেছেন গণজাগরণ মঞ্চের কর্মী কিংবা আমরা দেখেছি সাধারণ অনেকে এসেছেন তাদের আগ্রহ থেকে। পাশাপাশি আমরা দেখেছি যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্র ইউনিয়নের যারা কর্মী এবং সমর্থক রয়েছেন তারাও গণজাগরণ মঞ্চের আহ্বানে আজকের এই হরতালের তারা এখানে সংহতি প্রকাশ করেছেন এবং তারা শাহবাগের যে মোড়টি রয়েছে শাহবাগের মোড়টি তারা বন্ধ করে দিয়েছেন হরতালের সমর্থনে এবং শাহবাগের মোড় দিয়ে এখন পর্যন্ত আসলে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না, যদিও অ্যাম্বুলেন্স যেগুলো রয়েছে রোগীদের বহনকারী অ্যাম্বুলেন্স এবং সাথীলা যেহেতু শাহবাগের মোড়টি গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে এবং বারডেম হাসপাতাল রয়েছে, সেই কারণে যেসব রোগীরা এসব হাসপাতালে আসছেন তাদের বহনকারী যেসব যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে রোগীদের সুবিধার জন্য। আর এছাড়া অন্য যে সকল যানবাহন রয়েছে সেসব যানবাহন চলাচল কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে শাহবাগের মোড়ে। আর যদি সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন সেই সদস্যরা এখানে সতর্ক অবস্থানে রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য। যদিও এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, তবে যারা এখানে হরতালের সমর্থন করছেন বা কিংবা হরতালের সমর্থনে সংহতি প্রকাশ করছেন তারা কিন্তু কিছুক্ষণ পরপরই বিভিন্ন মিছিল এবং বিভিন্ন স্লোগান দিয়ে তারা আজকের যে উদ্দেশ্যে মূলত হরতালটি পালন করা হচ্ছে সেই উদ্দেশ্যটি তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা বিভিন্ন বক্তব্য রাখছেন শাহবাগের মোড়ে দাঁড়িয়ে। তো সাথীলা, পল্টন মোড়ে হরতালের খবরাখবর জানতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। সেখানকার খবর জানতে আমরা চলে যাচ্ছি মাহমুদ রাকিবের কাছে।
হ্যাঁ তানিন, শাহবাগের মতো কিন্তু রাজধানীর পুরানা পল্টনে একই অবস্থা। এখানে কিন্তু পুরানা পল্টনের যে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি বন্ধ করে কিন্তু এখানে হরতাল পালন করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল অর্থাৎ বাসদ। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে দিয়ে কিন্তু এখানকার হরতালের সমর্থনে যারা আজকে রয়েছেন তারা কিন্তু এই রাস্তাটি বন্ধ করে হরতাল পালন করছেন এবং তাদের কিন্তু একটাই দাবি যে প্রকাশক দীপন সহ টুটুল এবং যারা রয়েছেন রণদীপম তাদের যারা হত্যা চেষ্টা করেছে তাদের যে কোনো মূল্যে গ্রেফতার করতে হবে এবং তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই দাবিতে কিন্তু এখানে হরতাল পালন করছেন এবং এখানে কিন্তু অন্তত এই রাস্তাটিতে অর্থাৎ বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটের এই রাস্তাটিতে কিন্তু কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া হচ্ছে না। এমনকি আমরা দেখেছি যে মোটরসাইকেল এমনকি বাইসাইকেল তারা কিন্তু তাও এখানে ঢুকতে দিচ্ছেন না। এই রাস্তাটি কিন্তু সম্পূর্ণভাবে এখানে সকল যানবাহন চলাচল মুক্ত রয়েছে, অর্থাৎ এখানে শান্তিপূর্ণ হরতাল পালন হচ্ছে এবং এই রাস্তাটির ঠিক মাথায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু রাস্তাটিতে তারাও কিন্তু রয়েছেন যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমি আপনাকে আরেকটা বিষয় জানতে চাই, এই রাস্তাটি ছাড়া কিন্তু পল্টনের অন্য সবগুলো রাস্তা কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে যদি আমি বলতে চাই প্রচুর সংখ্যক যানবাহন চলছে এবং যদিও কিছু ব্যক্তিগত এবং প্রাইভেট গাড়ি কম রয়েছে, এছাড়া কিন্তু পাবলিক পরিবহন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার বাম পাশে কিন্তু এখানে একটি ছোট্ট সমাবেশ করা হচ্ছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল তারা কিন্তু এই সমাবেশটি করছেন আজকের হরতালের সমর্থনে এবং তারা কিন্তু আজকের যে গণজাগরণ মঞ্চের ডাকা অর্ধ দিবস হরতালের সমর্থনে কিন্তু তারা সম্পূর্ণভাবে অর্থাৎ শতভাগ তারা কিন্তু মাঠে থেকেও এই হরতালের তারা সমর্থন দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বলছেন যে প্রকাশক দীপন হত্যা এবং টুটুল রণদীপম বসু কবি তারেক রহিমের যারা হত্যা চেষ্টা করেছে তাদের অতি দ্রুত সময়ের মধ্যে কিন্তু গ্রেফতার করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। এবং তারা কিন্তু আরেকটি বিষয় বলছেন যে যেহেতু এখনো পর্যন্ত সেই গণজাগরণ মঞ্চ তৈরি হওয়ার পর থেকে সেই রাজীব অভিজিৎ সহ বিভিন্ন ব্লগারকে বারবার কিন্তু হত্যা করা হয়েছে এবং এর কোনো কিন্তু ক্লু আজ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বের করতে পারেনি আর কাউকে কিন্তু গ্রেফতার করতে পারেনি। তো এগুলো কিন্তু না করার কারণে বারবার এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে বলে তারা কিন্তু দাবি করছেন এবং তারা বলছেন এ ধরনের হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে এ ধরনের হত্যাকাণ্ডের যদি কোনো শাস্তি না হয় তাহলে কিন্তু এ ধরনের হত্যাকাণ্ড বারবার বাংলাদেশে চলবে। তো বুঝতে পারছেন তাদের দাবি যে অতি সত্বর যে কোনো মানুষকে যখন হত্যা করা হয় তার বিচার করতে হবে, এটাই তাদের দাবি এবং এই বিচার না করা হলে কিন্তু বাংলাদেশে বারবার যে কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন। তো সাথীরা পুরানা পল্টনে ছিল সবশেষ অবস্থা আর চট্টগ্রামে আমাদের সহকর্মী রয়েছে কমল দে, তা আমরা এখন তার কাছ থেকে চট্টগ্রামের হরতালের সবশেষ খবর জানবো। আমরা চলে যাচ্ছি কমলদের কাছে। পড়েনি নগরের প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক এবং অন্যান্য উপকূলগুলিতে কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, সে সাথে স্বাভাবিক রয়েছে কিন্তু জীবনযাত্রাও। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু যেমন দূরপাল্লার বাসগুলো যত নেমে ছেড়ে গেছে এবং একই সাথে আমরা দেখেছি যে অন্যান্য যে যানবাহন বা ট্রেন বা বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র গণজাগরণ মঞ্চের কর্মীরা কিছুক্ষণ আগে এই চারাকি পাহাড় এলাকায় অবস্থান নিয়েছিল এবং তারা সেখান থেকে মিছিল সহকারে কিছুটা আন্দরকিল্লার দিকে গিয়ে যায় এবং আন্দরকিল্লা হয়ে গণজাগরণ মঞ্চটি পুনরায় চারাকি পাহাড় দিকে ফিরে আসছে। অর্থাৎ আপনি জানেন যে গণজাগরণ মঞ্চের কর্মীরা আগে থেকে ঘোষণা দিয়েছিল তারা চারাকি পাহাড় এলাকায় অবস্থান নেবে এবং তারা সকাল 10টা বা 9:30টার দিকে চারাকি পাহাড় এলাকায় অবস্থান এবং তারা এই এলাকাটাতে মূলত যানবাহন চলাচল বন্ধ রেখেছিল। এরপর পুলিশও তাদের ক্ষেত্রে তারা পুলিশও তাদেরকে সহযোগিতা করেছে যানবাহন চলাচল বন্ধ রাখার ক্ষেত্রে। এরপর তারা মিছিল করে এবং মিছিলটি নিয়ে তারা আন্দরকিল্লার মোড় হয়ে পুনরায় আবার চারাকি পাহাড়ের দিকে ফিরে আসে। এখানে তারা মূলত সমাবেশ করবে এবং তারা দাবি করছে যে যতগুলো ব্লগার কিংবা প্রকাশকদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের একটা বিচার দাবি করছেন এই গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে। আমরা দেখেছি গণজাগরণ মঞ্চের কর্মীরা শুধুমাত্র এই চারাকি পাহাড় এলাকায় অবস্থান নিয়েছিল সকালে, এরপর তারা মিছিল করছে। এছাড়া কিন্তু আর কোথাও তেমন গণজাগরণ মঞ্চের কর্মীদের তেমন তৎপরতা চোখে পড়ে না। আর এর ফলে কিন্তু ব্যক্তিগত যানবাহন কিংবা গণপরিবহন সব ধরনের পরিবহনে কিন্তু চলাচল স্বাভাবিক রয়েছে নগরীতে। আর এই গণজাগরণ মঞ্চের কর্মীরা শুধুমাত্র চারাকি পাহাড় বা তার যে আশপাশের এলাকা রয়েছে সেই আশপাশের এলাকাতেই তারা অবস্থান নিয়ে মূলত তারা মিছিল সমাবেশ করছে এবং তারা হরতালের সমর্থন তারা বলছে একটি প্রতীকী হরতাল, কোনো রকম সহিংসতা দিয়ে তারা যাবে না এবং সহিংসতা না গিয়ে তারা মূলত একটা অহিংস পরিবেশের মধ্যে দিয়ে এইখানে তারা হরতাল পালন করছে। এখন পর্যন্ত আমরা যেটা বলতে পারি নগরীতে তেমন কোনো হরতালের প্রভাব না থাকলেও শুধুমাত্র এই চারাকি পাহাড় এবং তার আশপাশের এলাকায় গণজাগরণ মঞ্চের কর্মীদের অবস্থান রয়েছে এবং তারা সব পুলিশ পাহারার মধ্যে দিয়ে তারা সমাবেশ করছে। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের যে হরতাল, সে হরতালের সর্বশেষ। গণজাগরণ মঞ্চের হরতালের সর্বশেষ খবর জানাচ্ছিলেন শাহবাগ থেকে তানিম মেহেদি, পল্টন থেকে মাহমুদ রাকিব এবং চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন কমল দে। আগামীতে বাংলাদেশের একটি মানুষও যেন
এমন ভয়াবহ পরিস্থিতির শিকার না হয় সেটাই এই মুহূর্তে একমাত্র চাওয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সময় সংবাদকে এমনটাই বললেন লালমাটিয়ায় হামলার শিকার শুদ্ধধরে কর্ণধর প্রকাশক আহমেদুর রশিদ চৌধুরী টুটুল। এদিকে বর্বর এ হামলার সঙ্গে জড়িত সবাইকে শিগগিরই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল দুপুরে ঢাকা মেডিকেলে আহত প্রকাশক ও ব্লগারদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। মাথা ও মুখমণ্ডলের প্রায় সবটুকু ব্যান্ডেজ করা, প্রচন্ড শারীরিক কষ্ট নিয়ে শুয়ে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। লালমাটিয়ার সে হামলার কথা যেন কিছুতেই মনে করতে চান না শুদ্ধস্বর প্রকাশনের কর্ণধার আহমেদুর রশিদ চৌধুরী টুটুল। এই যে অবস্থা যেটা হচ্ছে তার অবসান চাই, যাতে আমার মতো আর কাউকে এরকম পরিস্থিতির মুখোমুখি না হতে হয়। আমি একটা অসাম্প্রদায়িক, একটা ধর্মনিরপেক্ষ, একটা প্রগতিশীল, কুসংস্কার মুক্ত বাংলাদেশ চাই। আমি এখনো বুঝতে পারতেছি না কিরকম ফিল করতেছি। মাথায় প্রচন্ড চাপ, যন্ত্রণা, শরীরে ব্যথা আছে। আমার হাজবেন্ডের দুজন বন্ধু ওর কাছে আসছিলেন, ওকে বাঁচাতে যেয়ে আজকে তারাও ইনজুর্ড। আমরা আমাদের সবার নিরাপত্তা চাই, আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই। এর আগে কেবিনে চিকিৎসাধীন গুরুতর আহত 3 প্রকাশক ও ব্লগারকে হাসপাতালে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সে সময় মারাত্মক আহত তারেক, রণদীপম বসু ও টুটুলের স্বাস্থ্যের খোঁজ খবর নেন তিনি। কোন ধর্মেই কারো উপর হামলা সমর্থন করে না বলে জানান মোহাম্মদ নাসিম। অন্যদিকে আহত 3 জনকে নিয়ে তেমন কোনো শঙ্কা নেই বলে জানান হাসপাতালের পরিচালক। প্রশাসন কঠোরভাবে আর নির্দয়ভাবে এই সমস্ত হত্যাকারী খুনিদেরকে দমন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। দ্রুতই এই সমস্ত হত্যাকারী বা পৃষ্ঠপোষকদেরকে আইনে সুপর্দ করা হবে। তারেকের ব্যাপারেও একই কথা, ইনজুরিটা থেকে ভালো, কিন্তু ওনার একটা বুলেট আছে, আপনারা জানেন। এই বুলেটটা আমরা অবজার্ভ করছি, এটা যদি ডিস্টার্ব করা শুরু করে তাহলে ওইটাও অপারেশন করে বের করবো। আশা করতে পারে যে 3 জনই ভালো হয়ে উঠবেন। মারাত্মক জখম হওয়া তারেককে প্রয়োজনে বিদেশে চিকিৎসা করানো হবে বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রকাশক দীপন হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলার ঘটনায় 2টি মামলা হয়েছে। দীপন হত্যাকাণ্ডের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেছেন। অন্যদিকে চিকিৎসাধীন থাকায় হাসপাতালে এসে শুদ্ধধরে কর্ণধার টুটুলের মামলা নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। এদিকে তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার সময় সংবাদকে জানিয়েছেন, লালমাটিয়ায় যে ভবনে শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার টুটুল ও 2 লেখক আক্রান্ত হয়েছেন তার কেয়ারটেকার আলামিনের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। বেলা 12টার দিকে জাগৃতির কর্ণধার দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কক্ষে এজাহার লেখা হয়। হত্যাকাণ্ডের পরপরই পুত্র শোকে কাতর এই অধ্যাপক ছেলের বিচার চান না মন্তব্য করে আলোড়ন তোলেন। এজাহার লেখার পর আইনের আশ্রয় নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন, জানালেন মামলার বাদী হবেন পুত্রবধূ ডাক্তার রাজিয়া সুলতানা জলি। আমি যে বিচারের প্রতি অনাস্থা তা না, কিন্তু বাংলাদেশের বিশেষ অবস্থায় বিচারের প্রতি আমার যথেষ্ট আস্থা নেই যে বিচারের দ্বারা সমাধান হবে। তারপরেও আমি বিচার চলুক, যে কারণে আমি বলেছি যে যদি পুলিশ বিভাগ আমাকে অনুরোধ করে তাহলে কোনো না কোনোভাবে বিচারের সহায়তা আমি করব। 2:15 থেকে দীপন সাহেবের মিসেস ডাক্তার রাজিয়া রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে। এদিকে গত 30 মার্চ তেজগাঁও বেগুনবাড়িতে খুন হওয়া ব্লগার ওয়াসিকুর রহমান বাবুর উপর হামলাকারী আর শনিবার লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলাকারীদের বয়স কাছাকাছি হওয়ায় 2 ঘটনা একই গোষ্ঠী ঘটিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। পুলিশের হাতে থাকা জঙ্গি ও সন্ত্রাসীদের ছবি আটক হওয়া বাড়ির কেয়ারটেকার আলামিনকে দেখিয়ে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তেজগাঁও জোনের ডিসি। আমরা তার কাছ থেকে কিছু কথাবার্তা পেয়েছি, আমরা সেগুলো রেকর্ড করে রেখেছি। আমরা কিছু ছবি আমাদের কাছে এসছে, তো আমরা এগুলি ম্যাচ করে দেখছি। যে এখনই বলবো না যে মিলে গেছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যে এইটাকে একটা সফল পর্যায়ে নেওয়ার জন্য। এই হত্যা প্রচেষ্টাটি যারা চালিয়েছে এবং ওই হত্যাকাণ্ডটি যারা সংগঠিত করেছিল, বয়সের বিবেচনায় হয়তো কাছাকাছি, কিন্তু তারাই করেছে বা তার সহযোগী করেছে এমন কোনো অকাট্য প্রমাণ আমাদের কাছে নেই। এদিকে শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা করে 3 জনকে আহত করার ঘটনায় মামলা নিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। মামলার বাদী শুদ্ধস্বরের মালিক আহমেদুর রশিদ টুটুল আহত হয়ে চিকিৎসাধীন থাকায় পুলিশ হাসপাতালে গিয়ে মামলা নিয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ডাক্তার সংকটে সুচিকিৎসা থেকে বঞ্চিত সুনামগঞ্জের দোয়ারা বাজারের মানুষ, স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ নিয়োগ নিয়ে অনীহা।
দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের সাবধান করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে যারা গুপ্ত হত্যা চালাচ্ছে তাদের পাশাপাশি হত্যাকাণ্ডের পেছনে থাকা বড় ভাইদেরও খুঁজে বের করে বিচার করা হবে। গতকাল বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় একথা বলেন তিনি। খুনিদের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নের পথে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদের শাস্তি পেতে হবে। ৩রা নভেম্বর জেল হত্যা দিবসকে সামনে রেখে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা জানাতে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এই জনসভা। দুপুর থেকেই লক্ষ নেতাকর্মী আর সমর্থকের উপচে পড়া স্রোতে কানায় কানায় ভরে যায় ঐতিহাসিক এই উদ্যান। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই ৩রা নভেম্বর জেল হত্যাকাণ্ড ঘটিয়েছে। স্বাধীনতা বিরোধী শক্তি এখনো সক্রিয় রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না। আজকে যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতে চাচ্ছেন তাদের আমি সাবধান করতে চাই। আর এই গুপ্ত হত্যা যারা করেছে তাদের ইতিমধ্যেই কিছু খুঁজে বের করা হয়েছে এবং এদেরকেও খুঁজে বের করা হবে। এবং সেই সাথে সাথে এদের লিঙ্কটা কোথায়, এদের মুরব্বী কোথায়, এদের বড় ভাই কোথায়, তাদেরকে খুঁজে বের করে এই মাটিতেই আমরা ইনশাআল্লাহ শাস্তি দেবই দেব। শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী দেশে আন্দোলনের নামে নাশকতা চালিয়ে ব্যর্থ হয়েছেন আর এখন বিদেশে বসে দেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। বিএনপি নেতা করে আর্টিকেল লিখলেন কোন আমেরিকার কোন পত্রিকায় বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, চিঠি পাঠালেন বাংলাদেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। এরকম বহু ষড়যন্ত্র, বহু চক্রান্ত এখনো করে যাচ্ছেন। কারণ ওই হানাদার পাকিস্তানি বাহিনী, ওই তাদের প্রতি ওনার যে দরদ আর প্রেম প্রীতি ভালোবাসা, ওনার পেয়ার, এটার জন্যই আজকে বাংলাদেশের যত ভোগান্তি। বাংলাদেশে জঙ্গিবাদের অস্তিত্ব আছে বলে যারা প্রচার করছে তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত বাংলাদেশে জঙ্গিবাদ লালন করেছে আর তার সরকার তা নির্মূল করেছে। ৩রা নভেম্বর হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতাকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, যুদ্ধাপরাধের বিচার যেমন চলছে, বিচার হয়েছে 15ই আগস্ট হত্যাকাণ্ডের, একইভাবে বিচার হবে সকল হত্যাকাণ্ডের, বন্ধ হবে বিচারহীনতার সংস্কৃতি। একই সঙ্গে প্রধানমন্ত্রী আরও বললেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে এখনো যারা ষড়যন্ত্র করে চলেছে পার পাবে না তারাও। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামাত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে 17 নভেম্বর পুনর্নির্ধারণ করেছেন আপিল বিভাগ। এই দুই যুদ্ধাপরাধীদের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এদিকে সাকার পক্ষে 5 পাকিস্তানি সহ 8 জনের সাফাই সাক্ষ্য নেওয়ার অনুমতি চেয়ে করা আবেদন খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। ৭১-এ মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে গত 30 আগস্ট চূড়ান্ত রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এরপরই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন এই দুই মানবতাবিরোধী। দুটি রিভিউ আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আবেদন জানালে শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়। যদিও এরই মধ্যে সাকার আইনজীবীরা 5 জন পাকিস্তানি সহ 8 জনের সাফাই সাক্ষ্য নেওয়ার আবেদন জানান। সাকার এই আবেদন খারিজ করে দিয়ে এবং মুজাহিদের সময় আবেদন মঞ্জুর করে রিভিউ শুনানি পিছিয়ে আগামী 17 নভেম্বর দিন ধার্য করেন সুপ্রিম কোর্ট। সালাউদ্দিন কাদের চৌধুরী তার রিভিউ পিটিশনে কয়েকজন সাক্ষীকে আদালতে উপস্থিত করার জন্য যে প্রার্থনা করেছিলেন সেটা খারিজ হয়ে গেছে এবং আগামী 17 নভেম্বর তার মামলার শুনানির তারিখ স্থির হয়েছে। আদেশের পর আসামিপক্ষের আইনজীবীরা বলেছেন নির্ধারিত দিনে শুনানি শুরু হবে। তবে অভিযোগ করেন মুজাহিদের এক আইনজীবীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক হয়রানির। ডিফেন্স কাউন্সিলদেরকে যদি এইভাবে হয়রানি করা হয় একটা মামলা মুলতবির ক্ষেত্রে, তাহলে সেই অত্যন্ত ন্যায় বিচারের পরিপন্থী হয়। দ্যাট অ্যামাউন্টস টু অবস্ট্রাক্টিং দি কোর্স অফ জাস্টিস। কেউ যদি অহেতুক পুলিশ হ্যারাস্ট করে তাহলে তো তিনি অ্যান্টিসিপেটরি বেইলই নিতে পারেন, কিন্তু কোনো জামিন নেননি।
কাজেই তার এই ধরনের দরখাস্তের কোনো সারবত্তা নেই। এদিকে সাকা এবং মুজাহিদের রিভিউ শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আর রিভিউয়ে মৃত্যুদণ্ড বহাল রাখার দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নাটোরের রেল ক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কায় 3 জন আহত হয়েছেন। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা ও খুলনার রেল যোগাযোগ 7 ঘন্টা বন্ধ থাকে। সকাল 8:30টার দিকে ট্রেনটি উদ্ধার করা হলে পুনরায় ট্রেন যোগাযোগ শুরু হয়। পুলিশ জানায়, গত রাত 1:30টার দিকে ঢাকাগামী আন্তনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি তেবাড়িয়া রেলগেটে নাটোরগামী একটি বালু বোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে গুরুতর আহত হন চালক সহ 3 জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলগেট খোলা থাকা এবং কোনো সংকেত না পাওয়ায় রেল ক্রসিং এর উপর দিয়ে উঠে পড়ে ট্রাকটি। এদিকে দুর্ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন গেটম্যান। নানা সমস্যায় জর্জরিত রাঙামাটি সরকারি মহিলা কলেজ। শ্রেণীকক্ষের অভাব থেকে শুরু করে পরিবহন, লাইব্রেরি, পানি সরবরাহ সহ নানা সংকটে বিপর্যস্ত কলেজের শিক্ষার্থীরা। তবে সবচেয়ে বড় সমস্যা শিক্ষক সংকট। অবশ্য কলেজের অধ্যক্ষ জানালেন, সমস্যাগুলো সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে, আর সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। রাঙামাটি থেকে হেফাজত সবুজের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাঙামাটি শহরে অবস্থিত এই সরকারি মহিলা কলেজে 16টি বিষয়ের শিক্ষক প্রয়োজন, আর পাঠদান চলছে মাত্র 11 জন শিক্ষক দিয়ে। এছাড়া শিক্ষার্থীদের জন্য পাঠাগারে পর্যাপ্ত বই নেই। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থারও খুব খারাপ অবস্থা। নেই অডিটোরিয়াম ও পর্যাপ্ত শ্রেণীকক্ষ। আমাদের চতুর্থ বিষয় হচ্ছে অর্থনীতি। এই সাবজেক্টে ছাড়া আমাদের কোনো টিচার নেই। ওয়াশরুমগুলো যদি একটু ভালো হতো, আমরা মেয়ে হিসেবে অনেক সুবিধা হতো। এদিকে সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানালেন কলেজের অধ্যক্ষ। জয়েন্ট সেক্রেটারি স্যারের সাথে সরাসরি কথা হলো, উনি ডিজি মহোদয়ের সাথে যোগাযোগ করে আশ্বাস দিয়েছেন অতি সত্বর ওনারা নতুন নিয়োগের মধ্যে আমার এই শূন্য পদগুলো পূরণ করবেন বলে আশ্বাস দিয়েছে। আর এ ব্যাপারে মন্ত্রণালয়ে সুপারিশের কথা জানালেন জেলা প্রশাসক। এই সংকটের বিষয়ে ইতিমধ্যে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং একাধিকবার যোগাযোগ করা হয়েছে। 1994 সালে স্থাপিত রাঙামাটি সরকারি মহিলা কলেজ পার্বত্য 3 জেলার মধ্যে প্রথম উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে কলেজটিতে স্নাতক শ্রেণীতেও পাঠদান শুরু হয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। ডাক্তার সংকটে সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার হাসপাতালে রোগী দেখেন কমিউনিটি মেডিকেল অফিসাররা। এতে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার মানুষ। সরকারি এই হাসপাতালে ডাক্তারদের 11টি পদের মধ্যে কর্মরত মাত্র 4 জন। চিকিৎসক না থাকায় বন্ধ রয়েছে গাইনি, সার্জারি, মেডিসিন ও ডেন্টাল বিভাগ। বন্ধ অপারেশন থিয়েটার ও প্যাথোলজি বিভাগও। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। সরকারি উপজেলা হাসপাতালে রোগীদের এমন ভিড় সাধারণত কনসালটেন্ট কিংবা এমবিবিএস পাশ করা মেডিকেল অফিসারের রুমের সামনে লক্ষ্য করা যায়, কিন্তু এই উপজেলা হাসপাতালের চিত্র ভিন্ন। এখানে রোগী দেখছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। ডাক্তার না পেয়ে রোগীরা বাধ্য হয়েই কমিউনিটি অফিসারের কাছে সেবা নিচ্ছেন। ভালো শিশু ডাক্তার নাই, তো সেই জন্য তানকে দেখাইতে হয়। তো একজন সহকারী ডাক্তার দেখাইতেছে, ওনাকে দিয়ে তো আমরা সন্তুষ্টকারী হইতে পারতেছি না। দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে ডাক্তারের পদ সংখ্যা 11টি, তার বিপরীতে কর্মরত মাত্র 4 জন। মেডিসিন, গাইনি ও সার্জারি বিভাগের জুনিয়র কনসালটেন্ট পদ শূন্য দীর্ঘদিন ধরে। যেহেতু অতিরিক্ত আমরা কাজ করতেছি, আমাদের উপরে একটা মেন্টাল প্রেশার থাকে সবসময়। দেখা যায় যে রোগীর সাথে অনেক সময় বিহেভিয়ারের একটু সমস্যা হয়। টেকনোলজিস্ট না থাকায় বন্ধ রয়েছে প্যাথোলজি ও এক্স-রে মেশিন। সার্জনের অভাবে দীর্ঘদিন ধরে বন্ধ অপারেশন থিয়েটারও। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। টেস্ট করাইতে হইলে সিলেটে গিয়ে করাইতে হয়। কমপ্লিকেটেড ডেলিভারিগুলোতে সমস্যা হয়, সিজার লাগবে, এই রোগীগুলো আমরা এখানে সেবা দিতে পারি না। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে ডাক্তার নিয়োগ না করায় এই সংকটের সৃষ্টি হয়েছে। এটা তো জাতীয় পর্যায়ের ব্যাপার, নাই কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে ডাক্তার অ্যাপয়েন্ট করে না। ডাক্তার ছাড়াও এই হাসপাতালে নার্স ও কর্মচারীর 47টি পদ শূন্য রয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। আবারও হরতালের খবর।
হরতালের সমর্থনে সিলেটে গণজাগরণ মঞ্চ শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত শেষে বিক্ষোভ মিছিল শুরু করেছে। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার ইকরামুল কবির। চলে যাচ্ছি তার কাছে। এই যে গণজাগরণ মঞ্চের ডাকা দীপন হত্যা সহ এই ব্লগার এবং প্রকাশকদের উপর হামলার প্রতিবাদে যে হরতাল ডেকেছে, আদাবেলা হরতাল, সকাল থেকে সিলেটের কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি না হলেও মোটামুটি নগরীর পরিস্থিতি ছিল স্বাভাবিক। ওই পরে আমরা দেখেছি সিলেট বাস টার্মিনাল থেকে সকালবেলা কিছু বাস ছেড়ে গেছে দূরপাল্লা এবং অভ্যন্তরীণ রুটে। এই মুহূর্তে আমি আছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এখানে গণজাগরণ মঞ্চ আপনি দেখতে পাচ্ছেন যে গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা এখানে সেই হরতালের সপক্ষে এবং দীপন হত্যা সহ টুটুল এর উপর যে হামলা, টুটুল সহ 3 জন যে প্রকাশক এবং মুক্ত চিন্তার মানুষের উপর যে হামলা করেছে এবং তাদের উপর হামলার প্রতিবাদে এই মিছিল করছে, সমাবেশ করে তারা জমায়েত হওয়ার পরে এখান থেকে একটা মিছিল বের করবে নগরীতে। এই ধরনের প্রোগ্রাম তাদের রয়েছে। কর্মসূচির শুরুতেই তারা এখন জমায়েত হয়েছে। জমায়েতে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল করছে। মিছিলে আমি একটু কথা বলবো গণজাগরণ মঞ্চের একটু এখানে যারা আছে নেতাকর্মী। সিলেটে গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশিস দেবুর সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি যে আজকে তো হরতাল হলো এবং এই আপনার হরতালের কর্মসূচিতে আপনারা এরপরে কি আপনাদের বিক্ষোভ সমাবেশের পরে কি কর্মসূচি রয়েছে আমাদেরকে একটু জানাবেন। আমরা হরতাল আহ্বান করেছি জনগণের কাছে। যে এই যে হত্যা হয়েছে, হত্যা চেষ্টা করা হচ্ছে একের পর এক, এর প্রতিবাদে জনগণকে আমরা স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনের আহ্বান জানিয়েছি। এরপর হরতালে আমরা অবস্থান নিয়েছি। এরপরে আমরা মিছিল করব। মিছিল শেষে এখানে সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি আমাদের ঘোষণা দেওয়া হবে। শাকিরা, আপনি দেখছিলেন যে আমাকে সিলেটে গণজাগরণ মঞ্চের মুখপাত্র আমাকে বলছিলেন যে কর্মসূচি রইবে। আচ্ছা, আপনি দেখেছেন যে দীপন হত্যা করা হয়েছে। দীপন আমাদের প্রকাশক, জাগৃতির প্রকাশক দীপন হত্যা করেছে এবং আরো 3 ভাইয়ের উপর হামলা করা হয়েছে। আপনি এই প্রতিবাদে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে যেভাবে হোক একটা বৃহৎ শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতায় এই ধরনের একটা হত্যাকাণ্ড হচ্ছে এবং বিগত দিনের হত্যাকাণ্ডের বিচারগুলো হচ্ছে না বিধায় আজকেও এই ধরনের হত্যাকাণ্ড ঘটছে এবং আগামীতেও ঘটবে। এই ধরনের পরিস্থিতিতে সরকারের এই নেতিবাচক ভূমিকায় আমরা খুবই শঙ্কিত। এই স্বাধীন দেশে কিভাবে আমরা স্বাধীনভাবে থাকবো, এটাই হচ্ছে এখন প্রশ্ন। শাকিলা, আপনি শুনছিলেন এখানে গণজাগরণ মঞ্চের যে নেতাকর্মীরা যে সমাবেশ করেছে, বিক্ষোভ করছে এবং তাদের মনের যে ক্ষোভ তারা প্রকাশ করেছে এবং এই ক্ষোভেরই আজকে হরতাল হচ্ছে এবং 12টা পর্যন্ত হরতাল চলবে এবং গণজাগরণ মঞ্চে তারা এই কর্মসূচির শেষে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। শাকিলা, এই ছিল সিলেটে গণজাগরণ মঞ্চের হরতালের সপক্ষে কর্মসূচি। গণজাগরণ মঞ্চের ডাকা আধা বেলা হরতালের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সিলেট থেকে ইকরামুল কবির। বন্ড সুবিধার অপব্যবহার করে 272 কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের 7টি প্রতিষ্ঠানেরও শুল্ক ফাঁকির ঘটনা তদন্ত করবে এনবিআর। একই সঙ্গে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির ঘটনার সঙ্গে জড়িত শুল্ক কর্মকর্তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সময় সংবাদকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। কাগজে কলমে রপ্তানিমুখী প্রতিষ্ঠান হলেও গত 3 বছরে দেশের বিভিন্ন বন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় পণ্য এনে সব কাঁচামাল খোলা বাজারে বিক্রি করে দেয় খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর তদন্ত করে 272 কোটি টাকার শুল্ক ফাঁকির এই ঘটনা উদ্ঘাটন করে। বিপুল পরিমাণ শুল্ক ফাঁকির এই ঘটনার সাথে প্রাথমিক তদন্তে কিছু শুল্ক কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। পূর্ণাঙ্গ তদন্তের পরে আমরা দেখলাম যে এখানে এই প্রতিষ্ঠানে গত 3 বছরে প্রায় 272 কোটি টাকা বলা যায়। আমরা সময় নিয়ে যদি আরও তদন্ত করি, আরও বড় ধরনের শুল্ক ফাঁকি উদ্ঘাটিত হবে। অঞ্চল কেন্দ্রিক বিভিন্ন ধরনের যোগসাজস্যের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ওই এলাকায় বিভিন্ন দায়িত্বে ছিলেন, তাদের কার কি সংশ্লিষ্টতা সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করব, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব। জমির আকাশচুম্বী দাম এবং ক্রমবর্ধমান চাহিদার কারণে ঢাকার কেন্দ্রে অবস্থিত রাজধানীর প্রধান শিল্পাঞ্চল তেজগাঁওর দৃশ্যপট পাল্টে গেছে। শিল্প স্থাপনের চেয়ে বহুতল ভবন থেকে আয় বেশি হওয়ায় প্লট মালিকরা এখন গণহারে বাণিজ্যিক ভবন নির্মাণ করছেন। এক্ষেত্রে শিল্প উদ্যোক্তারা তেজগাঁও আবাসিক এলাকা স্থাপনের সরকারি সিদ্ধান্তকে নেতিবাচক হিসেবে দেখছেন।
তবে গণপূর্ত মন্ত্রী বলছেন সবকিছুর সমন্বয়ে তেজগাঁ হবে ঢাকার মধ্যে নতুন শহর। তেজগাঁ শিল্প এলাকা নিয়ে হাজেরা শিউলির 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। 50-এর দশকে 500 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত তেজগাঁও শিল্প এলাকার অবস্থান ছিল ঢাকা শহরের শেষ প্রান্তে। তবে 6 দশকের সম্প্রসারণে তেজগাঁও এখন ঢাকার কেন্দ্রবিন্দুতে। স্বাধীনতার পর পাকিস্তানি মালিকরা এখানে যেসব শিল্প কারখানা রেখে যায় তার অধিকাংশ জাতীয়করণ ও কিছু শ্রমিকদের সমবায় সমিতিকে দেয়া হলেও নানা কারণে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ। এখনো পুরনো কিছু কারখানার অস্তিত্ব থাকলেও মূল সড়কগুলো দুধারে শুধু বাণিজ্যিক ভবন আর শোরুমের সারি। ব্যক্তিগত পর্যায়ে যেসব ইন্ডাস্ট্রি ছিল তারা হিসাব করে দেখেছে এইখান থেকে ইন্ডাস্ট্রিটা সরিয়ে নিয়ে গেলে তাদের জন্য লাভজনক। বিভিন্ন এলাকায় শোরুম তৈরি হয়ে যাচ্ছে, কারণ ফ্যাক্টরি চালায় যে লাভ তার চেয়ে বেশি শোরুমের কাছ থেকে বেশি টাকা পাওয়া যায়। আর শিল্প উদ্যোক্তারা তেজগাঁকে প্রযুক্তি বান্ধব শিল্প ও বাণিজ্যিক এলাকা করার পক্ষে থাকলেও আবাসিক এলাকার বিপক্ষে। প্লটগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল প্লট হিসেবে করা ছিল, সেগুলোকে যদি আবাসিক করা হয়, কারণ ওখানে অলরেডি অফিস হয়ে গেছে এবং বেশ কিছু স্থাপনা গড়ে উঠেছে, এখন সেখানে যদি আবার নতুন করে কমার্শিয়াল এবং আবাসিক এলাকা করতে চায় তাহলে কনসেপচুয়াল এটা একটা কনফ্লিক্ট করবে। তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান এই শিল্প এলাকার সমন্বিত উন্নয়নে মাস্টার প্ল্যানে বিভিন্ন বিকল্প নির্দেশনা দেয়া হবে ব্যবহারকারীদের। এজন্য ডিজিটাল সার্ভে করা হচ্ছে। মাস্টার প্ল্যান প্রায় চূড়ান্ত, সরকারি বিল্ডিং গুলো আছে এগুলাকে আমরা বলে দেবো যে এখানে কিভাবে করা যাবে, কি করা উচিত। আর আবাসিক কাম আপনার শিল্প ওয়েস্টার্ন হোটেল আছে, পাশে আপনার রেসিডেন্স আছে না, কোনো অসুবিধা হচ্ছে? একসময় ভারী শিল্পের জন্য প্রসিদ্ধ তেজগাঁও শিল্পাঞ্চলে এখন আর কারখানার সাইরেন শোনা যায় না। আগের মতো নেই শ্রমিকদের কোলাহল। সময়ের সাথে দৃশ্যপট পাল্টে গেলেও এই শিল্পাঞ্চলের বাণিজ্যিক রূপান্তর যেন পরিকল্পিত হয়, সেটাই এখন সবার প্রত্যাশা। হাজেরা শিউলি, সময় সংবাদ, তেজগাঁও, ঢাকা। খুলনা বিভাগের 5টি জেলায় পাইপলাইনে গ্যাস সঞ্চালন ও বিতরণ প্রকল্পের কাজ চলছে খুবই ধীর গতিতে। 2012 সালের মধ্যে গ্যাস সরবরাহের কথা থাকলেও কবে নাগাদ আসবে তা বলতে পারছেন না সংশ্লিষ্টরা। আর গ্যাস না থাকাকে শিল্পায়নে বড় বাধা বলে মনে করছেন ব্যবসায়ীরা। তরিকুল ইসলামের রিপোর্ট। খুলনা বিভাগে গ্যাস সরবরাহের জন্য 2টি প্রকল্পের কাজ শুরু হয় 2006 সালে। কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনা নগরীর আড়ংঘাটা এলাকা পর্যন্ত 165 কিলোমিটার সঞ্চালন পাইপলাইন বসিয়েছে জিটিসিএল নামের একটি সংস্থা। 4টি গ্যাস স্টেশন তৈরির কাজ শেষ হবে আগামী মার্চে। তবে এখনো শেষ হয়নি কুষ্টিয়ায় পদ্মা নদীর তলদেশ দিয়ে পাইপ বসানোর কাজ। এছাড়া কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, খুলনা ও বাগেরহাটে প্রায় 845 কিলোমিটার গ্যাস বিতরণ পাইপলাইন বসানোর দায়িত্ব সুন্দরবন গ্যাস কোম্পানির, কিন্তু এখনো শুরু হয়নি মাঠ পর্যায়ের কাজ। এই গ্যাস আসার কথা ছিল 2010 সাল, আজকে 2015 শেষ হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত ডিস্ট্রিবিউশনের লাইনও কাজ শুরু মানে তাদের লোকবল এবং দৃশ্যমান কিছু আমরা চোখে দেখছি না। এদিকে শিল্প উদ্যোক্তারা বলছেন মূলত গ্যাসের অভাবে দক্ষিণাঞ্চলে নতুন নতুন শিল্পের বিকাশ হচ্ছে না। এখানে কোনো ভারী শিল্প গড়ে ওঠে না, তার কারণ এখানে সেই শিল্পের জন্য কোনো গ্যাস নাই। গ্যাসের সঞ্চালন লাইন চালু না হওয়ার ফলে আমাদের মাঝারি ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলছে। অবশ্য প্রকল্পের কর্মকর্তারা বলছেন শুরুতে কিছু প্রতিবন্ধকতার কারণে কাজ কয়েক দফা পিছিয়েছে। আমরা স্টার্টিং পয়েন্টেই 1 বছর 3 মাস পিছিয়ে যায় প্রকল্পটা, এবং এই ধরনের একটা প্রকল্পের জন্য প্রাথমিকভাবে যে মেয়াদ নির্ধারণ করা হয়েছিল 3 বছর, এটা আসলে যথেষ্ট না। গ্যাস সঞ্চালন প্রকল্পে ব্যয় হচ্ছে 612 কোটি এবং গ্যাস বিতরণ প্রকল্পে 586 কোটি টাকা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। আবারও জেল হত্যা দিবসের খবর। নানা আয়োজনে রাজশাহীতে পালন করা হচ্ছে জেল হত্যা দিবস। এই উপলক্ষে গতরাত 9টার দিকে নগরীর রেলগেটে শহীদ কামারুজ্জামানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ নেতার স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। এছাড়া দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও শহীদ 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এবার একটি অন্যরকম সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নের মোল্লান গ্রামটি পরিণত হয়েছে সারস পাখিদের অভয়ারণ্যে। সেখানকার মানুষ নিজেরা যেমন পাখি শিকার করেন না, তেমনি বাইরের কাউকেও পাখি শিকার করার সুযোগও দেন না।
বরং সারস পাখিদের নিরাপত্তা রক্ষায় পুরো ইউনিয়নটিকে অভয়ারণ্য ঘোষণার দাবি জানিয়েছেন গ্রামবাসী। এদিকে জেলা প্রশাসকও তাদের দাবিকে সুদৃষ্টিতে দেখে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাখিদের কিচিরমিচি ডাক ও মুক্ত বিচরণ অন্যরকম এক সৌন্দর্য এনে দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান গ্রামটিকে। স্থানীয়দের মতে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সারস পাখিগুলো। তাই পাখিগুলোর যেন কেউ ক্ষতি না করতে পারে সে ব্যাপারে সদা সজাগ থাকেন তারা। বহুত জন আমাদের শিকার করার জন্য এখানে আমাদের আছে কিন্তু আমরা কাউকে শিকার করতে দিই না। আইন শৃঙ্খলা বাহিনী অথবা সরকার এ বিষয়ে একটা জোরালো ভূমিকা রাখবেন যাতে এই সৌন্দর্যটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাই পাখিগুলোর নিরাপত্তার জন্য পুরো সুন্দরপুর ইউনিয়নের সাইনবোর্ড টানিয়ে পাখির অভয়ারণ্য ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 2-4টা সাইনবোর্ড আশেপাশে যদি থাকে তাহলে ওরকম ভয় ভীতি থাকবে যারা পাখি মারতে আসবে তাদের এমন প্রস্তাবকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা কিছু সাইনবোর্ড দিতে পারি। এই এলাকাটি সারস পাখির অভয়ারণ্য হিসেবে চিহ্নিত করা হলো। এখানে সকল প্রকার পাখি শিকার, ফাঁদ পেতে ধরা নিষিদ্ধ। গত 7-8 বছর আগে এই গ্রামের গাছের ডালে প্রথম বাসা বেঁধেছিল সারস পাখিগুলো। বংশ বিস্তারের মাধ্যমে বর্তমানে তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 শতাধিক। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা। সরকার বদলের সঙ্গে সঙ্গে হত্যাকারীদের বিচার নিয়ে প্রহসনে 4 নেতার সন্তানদের ক্ষোভ। দীপন হত্যার প্রতিবাদে সারা দেশে চলছে গণজাগরণ মঞ্চের আধা বেলা ঢিলে ঢালা হরতাল। শাহবাগে নেতাকর্মীদের রাস্তায় অবস্থান। তেজগাঁও শিল্প এলাকায় গণহারে গড়ে উঠেছে বাণিজ্যিক ভবন। নেতিবাচক হিসেবে দেখছেন শিল্প উদ্যোক্তারা, ভিন্ন কথা বলছেন মন্ত্রী। খুলনার 5 জেলায় পাইপলাইনে গ্যাস সঞ্চালন ও বিতরণ প্রকল্পের কাজ চলছে ধীর গতিতে। শিল্পায়নে বাধা বলছেন ব্যবসায়ীরা। এবং শ্রেণীকক্ষের অভাব সহ নানা সংকটে রাঙামাটি মহিলা কলেজে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। দ্রুত নতুন শিক্ষক নিয়োগের আশ্বাস। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।